নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের নবম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন প্রমথনাথ বিশির লেখা ফাঁসি গাছ। প্রমথনাথ বিশির জন্ম হয় নাটোর জেলার জুয়ারি গ্রামে 11ই জুন 1909 সালে। ওনার মৃত্যু হয় 10ই মে 1985 সালে। 1910 সালে উনি শান্তিনিকেতনে নিজের শিক্ষা জীবন শুরু করেন। 1929 সালে রাজশাহী কলেজ থেকে পাস করেন। নিজের প্রতিভার জন্য রবি ঠাকুরের স্নেহধন্য হন। সাহিত্যিক হিসেবে ওনার প্রথম প্রকাশ হয় দেশের শত্রুর মাধ্যমে। এরপর পদ্মা, জোড়াদিঘির চৌধুরী পরিবার, নীলমণির স্বর্গ ইত্যাদি উপন্যাস রচনা করেন। ওনার শ্রেষ্ঠ উপন্যাস ক্যারি সাহেবের মুন্সি প্রকাশিত হয় 1958 খ্রিস্টাব্দে। এই উপন্যাসের জন্য উনি রবীন্দ্র পুরস্কারও লাভ করেন। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছাবার পথে মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনই প্রাচীন। আর সেটা যে কী গাছ তার পরিচয় কেউই জানত না। এদেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিল ছিল না। চারিদিকে বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎ করছে। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো, কিন্তু তার আরও কারণ ছিল। সেটি ছিল একটি ফাঁসি গাছ। লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য গাছটি ব্যবহৃত। কাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেওয়ার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে। মানুষ ঝুলিয়ে দেবার মতো ডালগুলোই বটে। গাছটির গুঁড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালপালা নেই। একেবারে পরিষ্কার গা, মসৃণ, তার উপরে ডাল বেরি। এক একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছায়। এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে। যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম। সব শুদ্ধ মিলে গাছটি ওপর দিকে ছুঁচল, মন্দিরের আকৃতি। গাঁয়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষি ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে। সেটাই ছিল নাকি ওই গাছের শেষ ফাঁসি লটকানো। গোপালের বয়স তখন ছিল 92। গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পরে বটে। আর তার মুখে গল্পটাও শুনেছি আমার বাল্যকালে। কাজেই গোপালের 92-এর সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত। যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক, গাছটা যে ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহ। জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত এই গ্রামটি উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলোতে ফাঁসি দেওয়া হতো। তা যদি হয়, এমন যোগ্য গাছটির ব্যবহার না হবার কথা নয়। কিন্তু প্রাচীন ইতিহাস থাক, যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি। সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না। একা তো নয়, কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না। রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই তার অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলা ওখানে এসে ভয় মূর্ছা গিয়েছে তার ইয়ত্তা নেই। তাদের প্রশ্ন করলে বলতো, কি দেখলাম তা কি মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ চলছে। আবার কেউ বা বলতো মুমূর্ষের অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছে। একজন বলেছিল সে লোকটা বিদেশি, গাছের ইতিহাস জানত না। ওই গাছতলায় পৌঁছাবা মাত্রই হঠাৎ একটা মৃতদেহ হপ করে তার পায়ের কাছে পড়ল। সে চমকে ওপর দিকে তাকিয়ে দেখে যে গাছের লম্বা ডালে একটা দড়ি ঝুলছে। প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল,
যে সেটা ছিল জ্যোৎস্না রাত তার ভুল করবার কোনো সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না, কেননা ফাঁসি হতো বহুকাল আগে। তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুড়ঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয় তবে সে স্বতন্ত্র কথা। যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ, কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক। লোকের মনের ব্যাপক বিশ্বাসই এখন তথ্যের স্থান গ্রহণ করেছিল, আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছের যাতায়াতের পথের পাশে ভীতি মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিহ্নর মতো দণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়ে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন, তার থিওসফি চর্চার ব্যতিক ছিল। তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম। তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন, এমন হওয়া মোটেই অসম্ভব নয়। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝে ঘটে থাকে। কেন হয় তিনি ঠিক জানেন না, কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল সেই নিদারুণ তাড়নাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি উদ্ভব হয়ে থাকে। বলা বাহুল্য, এই ব্যাখ্যা আমার মনোপুত হলো না, কিন্তু ও নিয়ে আর তর্ক বিতর্কও করিনি। তারপর কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। বহুকাল জীবনের 2টি দশক কাটল দেশে এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে নিজের গ্রামে যাওয়ার সুবিধে আর হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম, ক্রমে ক্রমে সেগুলো ভুলে গেলাম। সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল। প্রায় 20 বছর পর গ্রামে চলেছি। সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে। একখানা টোটো গাড়ি ভাড়া করে 12 মাইল পথ পৌঁছাতে 1 প্রহর রাত হবে। পথে চলতে চলতে পুরনো ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগলো, যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি। রাত তখন অন্ধকার হয়ে এসেছে। মাঝামাঝি পথে এসে পড়েছি। এমন সময় সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল। ভয় হলো, তার সঙ্গে কৌতূহলও হলো, কারণ এখন গাড়ির গাড়োয়ানও আমার সাথে আছে, আমি একা নই। অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি। রাস্তার বাঁ দিক গিয়ে গাছটা, ওই তো গাছটা, কি বিরাট! অন্ধকারে আলখাল্লা পড়ে যেন এক গৈরী অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তা আর আশ্চর্য কি? আমারই গা শিরশির করে উঠল। নির্বিপাকে গাছটা অতিক্রম করে গেলাম। কিছু দূর এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলা যাওয়া বড় কঠিন ছিল। কেন? ফাঁসি গাছটার ভয়। কান খাড়া করে সোজা হয়ে উঠলাম। এখন বুঝি সাহস বেড়েছে? সাহস বাড়তে চান? ভয়ের ব্যাপার তো আর নেই। গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি? গাছটাই যে গিয়েছে। কোথায় যাবে? আপনি বুঝি এখানে অনেকদিন আসেন, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? বছর 5 আগে একবার বৈশাখী ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগা গোড়া পুড়ে গেল। একটা বাজে যে অত বড় একটা গাছকে পুড়িয়ে আঙ্গার করে দিতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর সেই অঙ্গার ঝড়ে জ্বলে ভেঙে পড়ল। ঝড় ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল। এখনো জায়গাটা একেবারে পরিষ্কার।
যেমন দেখলেন। যেমন দেখলাম? নিজের মনে মনে বলল, আমি তো বাপু গোটা গাছটাকেই দেখেছি, অথচ তার কথাও বিশ্বাস না করা সত্য। লোকটা মিথ্যে বলতে যাবে কেন? এই মিথ্যে বলে তার কি লাভ? এখনই তো অপরের মুখে প্রতিবাদ হবে। যেমন দেখলাম। কি দেখলাম? কিন্তু নিজের জাগৃত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে? নিশ্চয়ই দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণে গাড়িটা অনেক পথ এগিয়ে এসেছে। তাছাড়া লোকটাই বা কি ভাববে? তবে কি দেখলাম? ছায়া না মায়া নাকি? কিন্তু কিছু যে, তা তো নিশ্চয়ই। তখন মেসের সেই থিওসফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম গাছের ডালে মৃত্যু দৃশ্যের পুনরাভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরাভিনয় বা কেন অসম্ভব? তাই কি আমার অভিজ্ঞতা কেই বা বিশ্বাস করবে? কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন করে?